ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গ্রহণ ২৪ ঘন্টা আগেই সম্পন্ন হলো। আগামীকাল বিশেষ কারণে যেখানে পুনর্ভোট হওয়ার কথা সেখানে পুনর্ভোট হবে। রাজ্য নির্বাচন কমিশন এই তথ্য দিয়েছেন। সেদিক থেকে এবারের এই নির্বাচনের প্রেক্ষিতে আজ কয়েকটি জায়গায় অবিজেপি শিবিরের তরফে সেখানে প্রতিবাদ, বিক্ষোভ ইত্যাদি কর্মসূচি সংগঠিত হয়েছে। অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে এবং বিরোধীরা যেখানে যেখানে কর্মসূচি সংগঠিত করেছেন, অবিজেপি শিবির যেখানে যেখানে কর্মসূচি সংগঠিত করেছে সেখানকার পরিস্থিতি যেমন আপনাদের কাছে পরিষ্কার, সেদিক থেকে আমরা বলছি ত্রিস্তর ভোট আগামী লক্ষ্য উদ্দেশ্য। অবশ্যই যারা জয়ী হবেন তারা কতটা প্রত্যাশা পূরণ করতে পারবেন সাধারণ মানুষের, এবং অবশ্যই সাধারণ মানুষ যে আশা আকাঙ্ক্ষা করছেন সেদিক থেকে তাদেরই বা কতটা আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। গ্রাম সরকার গড়ার নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটি দিক থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রায় প্রতিদিন সেখানে উঠে আসছে, এবং সেই প্রতিদিনের বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো গ্রামীণ এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের কাছে সরকারের প্রকল্পগুলো পৌঁছে দেওয়া, সরকারে থাকা সুবাদে বিজেপি পরিচালিত এই ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা সাধারণ মানুষের কাছে আরও কি সুবিধা পৌঁছে দেওয়া যেতে পারে। সেদিক থেকে এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বলতে পারেন প্রায় প্রত্যেকে তাদের মতন করে কথা বলেছেন, তাদের মতন করে বিষয়গুলো উত্থাপন করেছেন। আপনারা যারা এই অনুষ্ঠান শুনছেন বা রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন, আপনাদের মধ্যে অনেকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন যে গ্রামীণ এলাকা সরকার পরিচালনায় যারা দায়িত্ব পালন করেন তারা সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছেন বিগত ৫ বছরে। হিসাব নিকাশ তো একদিকে রয়েছে, তার বাইরেও হিসাব রয়েছে যে আগামী লক্ষ্য উদ্দেশ্য কী থাকবে। আমরা সেদিক থেকে আপনাদের কথা বলবো, এবং শুরুতে একটি অনুরোধ করি, আপনারা খুব কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন এবং একবারই অনুষ্ঠানে ফোন করবেন, একবারই বিষয়গুলো বলার চেষ্টা করবেন কম সময়ের মধ্যে, এবং তাতে অনেকেই এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ পাবেন। এবং যেহেতু একজন একাধিকবার চেষ্টা করেন তাতে অনেকে টেলিফোনে কথা বলতে পারছেন না, এবং আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই। মূল বিষয়বস্তুতে থাকবেন, ভাবনায় থাকবেন, অবশ্যই আপনার দৃষ্টিভঙ্গিতে কথা বলবেন। শুধু আমাদের মাধ্যমকে ব্যবহার করে আপনি এমন কিছু শব্দ, এমন কিছু লেখা লিখবেন না বা এমন কিছু শব্দ উচ্চারণ করবেন না যেগুলো আপনার প্রতিষ্ঠান, আপনার ভাবনা, আপনার রাজনৈতিক দল সব মিলিয়ে একটা প্রশ্ন উঠতে পারে। সর্বোপরি আইনি জটিলতা আমাদেরকেও বিপদে ফেলতে হবে। সেদিক থেকে এইভাবে আপনারা কেউ কথা বলবেন না, এবং অবশ্যই এই অনুষ্ঠানকে ব্যবহার করে আপনার ব্যক্তিগত কোনো স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করবেন না। আমি আজ এই কথাটা বললাম এই কারণে, একাধিক জায়গা থেকে বিষয়গুলো উত্থাপন করা হয়েছে, একাধিক জায়গা থেকে বিষয়গুলো আসতে শুরু করেছে এবং আমাদের নজরেও বিষয়গুলো পড়েছে। তার জন্য আমরা বলছি আপনার প্রতিষ্ঠানকে ব্যবহার করে আপনার মতন করে আপনি যা খুশি তা করুন, কিন্তু আমাদের প্রতিষ্ঠান যখন ব্যবহার করে আপনার মতামত দেবেন তখন অবশ্যই আপনার শালীনতা বজায় রাখবেন, ভদ্রতা বজায় রাখবেন, এবং এই অনুষ্ঠানের যে মূল উদ্দেশ্য লক্ষ্য সেটা বজায় রাখবেন। এবং এই অনুষ্ঠান দীর্ঘদিন ধরে আপনাদের কথা শোনার জন্য অনুষ্ঠান, আপনাদের কথা লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুষ্ঠান। সুতরাং এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আপনারা ভূমিকা নেবেন, এবং বিগত দিনেও নিয়েছেন, অনেকেই নিয়েছেন। এক দুজনের জন্য তার এই অনুষ্ঠানকে অন্যভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই, এবং যারা বৃহত্তরভাবে এই অনুষ্ঠানটাকে খুব সুন্দরভাবে পরিচালনার জন্য দীর্ঘদিন ধরে সহযোগিতা করে যাচ্ছেন তারা তো আছেনই। তার বাইরে থেকে যারা ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানকে অন্যভাবে ব্যাখ্যা করতে চান, আপনি অন্য কোনো মাধ্যম ব্যবহার করে করবেন, আমাদের মাধ্যমকে নয়। আমরা কিছু কথা শুনি আজকের বিষয় নিয়ে। গতকালকে ত্রিপুরার যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সেখানে অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে শাসক দল সম্পূর্ণ পরিকল্পিতভাবে উদয়পুর মহকুমার প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ভোট কেন্দ্র দখল করে গণহারে সেখানে ছাপ্পা ভোট দিয়েছে। কাকরাবন বিধানসভা কেন্দ্রের আমাদের জেলা পরিষদের প্রার্থী নিত্যগোপাল সাহার উপর অপরিচিতভাবে আক্রমণ করা হয়েছে, গাড়ি ভাঙা হয়েছে এবং মোবাইল টাকা ছিনতাই করা হয়েছে। এবং কাকরাবন পঞ্চায়েত সমিতির আমাদের কংগ্রেস প্রার্থী রতীশ সুমের উপর সেখানে আক্রমণ করা হয়েছে। ওনাকে রক্তাক্ত অবস্থায় এলাকার সাধারণ মানুষ তুলামুড়া হাসপাতালে সেখানে ভর্তি করেছেন। আজকে আমরা জেলা কংগ্রেসের একটা প্রতিনিধি দল আমরা এসেছি রতীশ সুমকে সেখানে দেখার জন্য তুলামুড়া হাসপাতালে। ওনার স্বাস্থ্যের খবর নিলাম, উনি এখন খুব খারাপ অবস্থায় আছেন। আমরা বলেছি ওনাকে ভালো চিকিৎসার জন্য জেলা হাসপাতালে যাওয়ার জন্য। আমরা ওনার পাশে আছি, এবং আজকে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে দাবি করছি যারা গতকালকে রতীশ সুমের উপর বর্বরোচিত হামলা করতে অবিলম্বে
যাতে তাদের গ্রেপ্তার করে সেখানে শাস্তির ব্যবস্থা করা হয়, নাহলে আমরা জেলা করে বৃহত্তর আন্দোলন সংগঠিত করি। লোকসভা নির্বাচনে সাই কোম্পানির একজন কর্মী 1 ঘন্টা কৈলাসহর টাউন লোডশেডিং করিয়েছে। ইলেকশন কমিশনকে ক্যান্ডিডেট হিসাবে তখন রিপোর্ট দিয়েছিলাম। ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারকে সঙ্গে সঙ্গে ইনকোয়ারি চেয়েছে ইলেকশন কমিশন, 2 ঘন্টার মধ্যে রিপোর্ট। এবং সেখানে আমরা গিয়ে দেখি 2 ঘন্টার মধ্যে রিপোর্ট দিয়েছে। একটা ধর ছেলে এখানের এই লাইনম্যান সেই বন্ধ করেছিল এবং আরও 10 জনে সাক্ষী দিয়েছে, তাদের অফিসেরই রিটার্ন দিয়েছে যে এই প্রসিডিংটা করিয়েছে, গ্যাং নামিয়েছে, আমরা বাধা দেওয়া সত্ত্বেও। পরবর্তী সময় তার নামে কেস হয়েছে এবং তাকে সাইকুমারি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কালকে আমি যখন বক্স আসতে শুরু করলো স্ট্রং রুমে, বৈদ্যনাথ মজুমদার স্মৃতি ইলেকশনের যে স্কুলের স্ট্রং রুমে যখন করলো, বাইরে আমরা বসাচ্ছিলাম, ওই ছেলেটা এখানে ইলেকট্রিকের দায়িত্ব পেয়েছে মনে হয়, এবং সেখানে দেখা যায় 1 ঘন্টা লোডশেডিং ট্রায়াল করেছে। এরপরে বৃষ্টিও নাই, তুফানও নাই, কিচ্ছু নাই। সঙ্গে সঙ্গে আমরা সাই কোম্পানিকে জানালাম, তখন দেখা যায় এটা ইন্টেনশনালি করিয়েছিল। সুতরাং তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া উচিত। এটা ইন্টেনশনালি কেউ সৃষ্টি করার জন্য করা হয়েছে। এরই সেন্সিটিভ ইস্যু নিয়ে ওই ছেলেটাই করেছে কালকে 1 ঘন্টা। এবং কাউন্টিং হলের পিছনে যে স্ট্রং রুম আছে, এখানে প্লাইউড দিয়ে বন্ধ করা আছে। যে কোনো সময় যে আমাদের কাছে সোর্স এসছে, খবর এসেছে যে এখানে অগ্নিসংযোগ করতে পারে, পিছনে কোনো পাহাড় আদার নেই। এটা আজকে ডিএমকে আমরা কালকে লিখিত দেব। এডিএমকে আমরা বলেছি মৌখিকভাবে, ডিএম এখনও আসেনি, সুতরাং আমরা অপেক্ষায় আছি। এই এতটুকু বল। আজকে মানে এখন যদি আপনার দাবি না মানা হতে কী হতে পারে? কালকে আমরা বন্ধ রাখবো, 24 ঘন্টার বন্ধ আমরা আজকেই অ্যানাউন্সমেন্ট করে নেব। যদি এই ডিসিশন মাইনর্সের যে ডিসিশন আছে সর্বদলীয় বৈঠকে ডিএম নিজে সই করেছেন ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার হিসাবে, এখান থেকে যে সরে আছে, তাহলে তো আমরা বন্ধ রাখবো। কতক্ষণ আমরা আছি? 12টায় 1টা পর্যন্ত থাকবো, নাহলে ওনার বাড়িতে যাব। ওনার বাংলো তো এখানে আছে, উনি তো ঘুমায়। 5 তারিখ বিকাল 4 ঘটিকার সময় জেলা শাসকের আহ্বানে অল পলিটিক্যাল পার্টির মিটিং ওনার কনফারেন্স সেলে অনুষ্ঠিত হয়। এখানে ভারতীয় জাতীয় কংগ্রেস, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং ভারতীয় জনতা পার্টির 2 জন করে জেলা স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং সেই মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রায় 10টা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্তর মধ্যে 9 নম্বর সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ততে গৌরনগর ব্লকের কোন পার্টির সাপোর্টার কোথায় অবস্থান করবেন সেই ব্যাপারে জেলা শাসক অল পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তটা গ্রহণ করেছে সর্বসম্মত করে। সেখানে বিজেপি এবং ত্রিপুরা মাতা সাপোর্টার্স অন দ্য ওয়েস্ট সাইড অফ বৈদ্যনাথ মজুমদার স্মৃতি স্কুল, স্মৃতি মেমোরিয়াল স্কুল, বৈদ্যনাথ মজুমদারের সেই মেমোরিয়াল হাসপাতালে স্কুলের পশ্চিম সাইড। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? এবং আমরা বেশ কয়েকটি জায়গায় আজ যেমন ভবানীপুরে পুনঃভোটের দাবিতে নির্দল প্রার্থী তথা স্বতন্ত্র প্রার্থীরা সেখানে ভূমিকা নিয়েছেন, তারা তাদের মতন করে বক্তব্য রেখেছেন এবং তার পাশাপাশি রাজ্যের একাধিক জায়গায় কংগ্রেসের তরফেও সেখানে কর্মসূচি সংগঠিত হয় এবং বিশেষ করে স্থানীয় কয়েকটি বিষয়কে সামনে রেখেই মূলত এই সময়ের মধ্যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। কংগ্রেস
নেতৃত্ব যেসব কথাগুলো বলেছেন সেসব বিষয়গুলোর মধ্যে অবশ্যই রয়েছে চলমান রাজনৈতিক পরিস্থিতি, শাসক বিরোধীর মধ্যে দ্বন্দ্ব, রাজনৈতিক হস্তক্ষেপ ইত্যাদির বিষয়গুলো রয়েছে। এবং আমরা একাধিকবার আপনাদের প্রত্যেককে নিয়ে যখন আলোচনা করি, কথাগুলো বলার চেষ্টা করি, তখন অনেকে বলবেন যে হ্যাঁ, শাসক বিরোধী যে কোনো নির্বাচনের সময় সে একটা বিষয় থাকে, শাসক তার মতন করে বিরোধিতা করবে, শাসকের বক্তব্য থাকবে, তার পাশাপাশি বিরোধী দলে যারা থাকবে তাদের মতন করে বিরোধিতা করবে, তাদের মতন করে বক্তব্য থাকবে। আমরা আরও কিছু বক্তব্যের অংশবিশেষ শুনি। পশ্চিম সাইডে স্কুলের পশ্চিম দিকে অবস্থান করবে। এখানে ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা মাতা দল, এবং সেখানে স্কুলের মূল গেট থেকে 500 মিটার পশ্চিম দিকে ওনারা অবস্থান করবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস and CPIM party supporters on the east side of বৈদ্যনাথ মজুমদার স্মৃতি মেমোরিয়াল স্কুল। আমাদেরকে পূর্ব অংশে দেওয়া হয়েছে, যেখানে সোনামুখী বাজার, সেই অংশটা দেওয়া হয়েছে, এবং মূল ফটক থেকে গেট থেকে 500 মিটার দূরে আমরা অবস্থান করব। এই ব্যাপারে আমরা জায়গা চিহ্নিত করেছি, এবং সেই জায়গাতে আমরা আজকে প্যান্ডেল তৈরি করতে গিয়ে দেখি যে সেখানে ভারতীয় জনতা পার্টির লোকেরা জবরদস্তি করে সেখানে সেই জায়গাগুলো দখল করে আছে। এই ব্যাপারে জেলা শাসকের নলেজও আমরা নিচ্ছি, কারণ জেলা শাসক এই মাইনরসে 6 তারিখে সই করেছেন এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে এই মাইনরসের কপিটা সাপ্লাই দিয়েছে। ইচ্ছাকৃতভাবে ভারতীয় জনতা পার্টির এখানের যারা রাজ্য সরকারের কর্মকর্তা আছেন, বিশেষ করে মন্ত্রীরা এবং কার্যকর্তা যারা আছেন, ওনারা এই কৈলাসহরের গৌরনগর ব্লক এলাকার পরিবেশকে বিনষ্ট করার জন্য ওনারা চেষ্টা করছেন। এবং আমরাও কংগ্রেস পার্টি এবং আমাদের অ্যালায়েন্স CPIM পার্টি, আমরা কিন্তু 1 ইঞ্চি মাটি কিন্তু বিনা যুদ্ধে ছাড়ব না। এবং এই আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই যে আমরা সেদিন যেসব বক্তব্য ওনাদের কাছে তুলে ধরেছি, যে কোনো এজেন্ট, এখানে 20টা টেবিল হবে, একটা আরও টেবিল হবে 21টা, কোনো এজেন্ট, যে কোনো পার্টির কোনো এজেন্ট, সে গড়ি, মোবাইল, আংটি, বেল্ট, কলম, কোনো ধরনের লিকুইড জাতীয় কালি এইসব ব্যবহার নিয়ে হলের মধ্যে প্রবেশ করতে পারবে না, এমনকি সেফটি পিন পর্যন্ত। এই ব্যাপারেও এখানে মাইনরসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আমরা আজকে দেখছি যে এই ব্যাপারে যদি জেলা শাসক ইমিডিয়েট কোনো ব্যবস্থা না নেন, তা আগামীকাল ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কৈলাসহর এই গৌরনগর ব্লক এলাকা আমরা 24 ঘন্টার বন্ধ রাখবো। এটা আমরা আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতে 1 নম্বর, 5 নম্বর, 2 নম্বর রিপুলিং এর দাবি করব। হ্যালো হ্যালো, নমস্কার স্যার, আমি কোথা থেকে বলছি? হ্যাঁ বলুন। ত্রিস্তর পঞ্চায়েত মানে পরবর্তী ভবিষ্যৎটা, আমি তো পরবর্তী ভবিষ্যৎ বলতে এটাকে বিভিন্ন চ্যানেলের উদ্দেশ্য নিয়ে এটা মানে একটা টপিক দেয়, কারণ এই নির্বাচনে তো পরবর্তী কি হয়েছে এটা বোঝা গেছে, 24 কি গেছে, আর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কিন্তু অনেক বুঝতে পারছে না। আজকের বিষয় নিয়ে কথা বলতে পারবেন? ত্রিস্তর পঞ্চায়েত পরবর্তী উদ্দেশ্য কি? আজকের বিষয় নিয়ে কথা বলুন। PB24 কি করবে সেটা PB24 কর্তৃপক্ষ আছে, সকলের সহযোগিতা আছে, আপনাকে এনে জ্ঞান দেওয়ার জন্য এই অনুষ্ঠান না। আমি ফোন করলে লাইনটা ঢুকে না, মানে এটা টেকনিক্যাল প্রবলেম, এভাবে বদনাম করবেন না আমাদেরকে। এটা আমি বলছি আপনি নিশ্চয়ই শিক্ষিত, ভদ্র, সুতরাং আমাদেরকে বদনাম করবেন না, এটা টেকনিক্যাল প্রবলেম, কেউই এই লাইন পাচ্ছে না, ঠিক আছে? আপনি আমাদেরকে বদনাম করবেন না, আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি, ঠিক আছে? আর বিভিন্নভাবে যে মতামত আপনার থাকবে আপনি রাখতে পারেন। যদি মনে করেন যে আপনি আমাদের প্রতিষ্ঠান নিয়ে আপনার কোনো অভিযোগ থাকে, আপনি আইনানুগ ব্যবস্থা নিতে পারেন, সেটা আপনার বিষয়, কিন্তু ভদ্রতা, নম্রতা বজায় রাখবেন, কেমন?
ভালো, কিন্তু আমি ফোন করলে ফোন রিসিভ হয় না। এটা টেকনিক্যাল প্রবলেম, এটা সবার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রে হচ্ছে। আজও আমরা কোনো ফোন, এই প্রথম আপনার ফোন রিসিভ করলাম, আপনি শুনুন, আপনার মাধ্যমে আমি প্রত্যেকে শোনাচ্ছি, আপনার কথাগুলো প্রত্যেকে শুনছেন। সাধারণ মানুষ যারা শুনেন তারা অন্যভাবে কথাগুলো নেন। আপনি লাইভ অনুষ্ঠানে কথা বলছেন, আবার আপনি বলছেন আবার পরিচয় দিচ্ছেন, আবার SMS করে বলছেন আপনার ফোন রিসিভ করা হচ্ছে না, ঠিক আছে? এক নাম্বার 2, আপনি যখন কথা বলছেন তারা যারা আছেন তারাও সেই একই সমস্যায় পড়ছে। আমরাও বিষয়গুলো দেখছি। বেশ কয়েকজন কলার আমাদেরকে অনুরোধ করেছেন যে আমাদের টেকনিক্যাল বিষয়টাকে আমরা একটু জোরালো করে দেখার জন্য, আমরা সেই বিষয়গুলো দেখছি, ঠিক আছে? এবার আপনাকে বলছি আপনি যখন কল করছেন সেটা আপনার বিষয়, আপনার মতন করে কথা বলছেন। অন্য একজন যিনি কল করছেন তিনিও আমাদের কাছে সম্মানের এবং যথেষ্ট গুণী মানুষ, ঠিক আছে? আপনি ওই ব্যক্তিকে যে ভাষায় কথাগুলো বলতে চান আমাদের মাধ্যমকে ব্যবহার করে, সেটা কোনো ভদ্রলোক এই কাজটা করেন না, কোনো ভদ্রলোক এই কাজটা করেন না, ঠিক আছে? আপনি যে ভাষায় আমাদের মাধ্যমগুলোতে পোস্ট করেন, এই পোস্টগুলো আবার আমাদের হাউসে পাঠান, ঠিক আছে? আমাদের হাউসে লিঙ্ক দেন, এগুলো কোনো ভদ্র মানুষ করেন না, ঠিক আছে? এবং শিক্ষিত, ভদ্র, নম্র এসব যারা আছেন করেন। আমি বাধ্য হলাম আজকে এই কারণে আপনাকে বলতে, কারণ এটা হচ্ছে একটা মাধ্যম, এই মাধ্যমটা অন্য কেউ ব্যবহার করে আইনানুগ ব্যবস্থা নিলে বিপদ আমাদের হবে, ঠিক আছে? আর আপনাকে আমাদের হাউসের তরফ থেকে নিশ্চয়ই কোনো ক্ষতি করা হয়নি। এবং এভাবে লাইভ অনুষ্ঠানে কথা বলে আপনি এভাবে বিশ্রী ভাষায় পোস্ট করবেন, বিশ্রী ভাষায় আমাদেরকে SMS করবেন, আবার লাইভ অনুষ্ঠানে বিশ্রী ভাষায় কথা বলবেন। অন্য একজন কলার ফোন করলে আপনি তাকে বিশ্রী ভাষায় এবং কথা বলার অযোগ্য ভাষায় আপনি তাকে গালিগালাজ করবেন, এটা আমাদের মাধ্যম তো হতে পারে না, ঠিক আছে? তো আমি আপনাকে যেহেতু আপনার পরিচয় দিয়ে আপনি বারবার আমাদের মাধ্যমে বিষয়গুলো লিখছেন, তার জন্য আমি জবাব দিলাম। এই কারণে জবাব দিলাম কারণ বিষয়গুলো মাধ্যমটা হচ্ছে আমাদের, ঠিক আছে? আপনি যদি মনে করেন আপনি বিজেপি পার্টি করেন, তাহলে বিজেপির পার্টির বিভিন্ন মাধ্যম আছে, সেখানে আপনি ইচ্ছে মতন গালিগালাজ দিন, ইচ্ছে মতন বিশ্রী ভাষায় লেখালেখি করুন, সেটা তাদের আপনার পলিটিক্যাল প্ল্যাটফর্ম আপনি ব্যবহার করুন। আমাদের মাধ্যম যখন ব্যবহার করবেন তখন আমাদের মতন করে ভদ্র, নম্র, শিক্ষিত মানুষের সুনাগরিকের পরিচয় দেবেন, ঠিক আছে? আপনি যে দল করেন, এই দলের সভাপতি রাজীব ভট্টাচার্য, যে দল পরিচালিত সরকার, সেই দলের রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাই কথা বলেন, ভদ্র, নম্র হওয়ার কথা বলেন, ঠিক আছে? শিক্ষিত হওয়ার ভাবনা দেন, ঠিক আছে? তো সুতরাং এই সহযোগিতা আপনি করবেন। আপনার আজকের বিষয়ে থাকুন। PB24 কি করছে? PB24 মানুষের কথা বলছে, ঠিক আছে? PB24 মানুষের কথা বলছে। আপনার কথা যখন শুনছেন, অন্য মানুষের কথা শুনছেন, ত্রিপুরার মানুষের কথা শুনছেন, দেশের মানুষের কথা শুনছেন, ইন্ডিয়ান হিসেবে যে কথা বলছেন তার কথা শুনছেন, ভারতীয় হিসেবে যিনি কথা বলছেন তার কথা শুনছেন, ঠিক আছে? যে কোনো রাজনৈতিক দলের কথা শুনছেন। সুতরাং এটা মানে CPM এর দালাল, এটা অন্য একটা মাধ্যম ব্যবহার করে অন্য মাধ্যমের মতন, সে অধিকার আপনাকে কেউ দেয়নি, ঠিক আছে? আমি লাইভ অনুষ্ঠানে আপনার কথার উত্তর আজকে দিলাম এই কারণে, কারণ আইনানুগ কোনো ঝামেলায় পড়তে গেলে আমাদেরকে পড়তে হবে। সুতরাং অন্য যারা লাইভ অনুষ্ঠান শুনছেন তারাও রোজ এই প্রশ্নগুলো আমাদেরকে করেন। মূল বিষয়ে আমরা থাকতে পারি না, মূল বিষয়ে আমরা আলোচনা করতে পারি না। আমি আজ লাইভ অনুষ্ঠান আপনাকে বলছি, আবারও অনুরোধ করে বলছি, আপনি মূল বিষয়ে কথা বলুন, আপনার বক্তব্য রাখুন। ঠিক আছে, আমি আর কোনোদিন এই টিভি চ্যানেলে আনসার করে রেখে দেবো বা আমি কিনা করে রেখে দেবো, আমার দরকার নাই। আজকে সব কিছু শুভরাত্রি। আমরা অবশ্যই সকলের সহযোগিতা চাই। বিশ্রীভাবে কোনো কথা বলার জন্য অনুষ্ঠান নয়, কোনো রাজনৈতিক উদ্দেশ্য আমাদের কাছে নেই। আমরা সাধারণ মানুষ যারা কথা বলেন, আমরা সেই বিষয়গুলো থাকি এবং প্রত্যেকে যারা আমাদের অনুষ্ঠানে কথা বলেন সকলে সম্মানিত, সকলে যথেষ্ট শ্রদ্ধেয়, এই রাজ্যের গুণী নাগরিক। আপনারা প্রত্যেকে আপনাদের জায়গায় আপনারা ভূমিকা পালন করেন, শুধু আমাদের এই অনুষ্ঠানে কথা বলেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কুমার কে বলছি না। হ্যাঁ বলুন। দেখুন, আপনাদের যে ওটা তার মেন কন্ডিশন থাকে, আপনারা এগুলি কিন্তু পালন করছেন। যদি কেউ কারো দালালি করতে হয় এই মাধ্যমে যেন না করে, বারবার বলছেন বা এটা আপনাদের আপনি আজকের বিষয় নিয়ে থাকুন, যতটুকু জবাব দেওয়ার দায়িত্ব আমি দিয়েছি। আমি কারো নাম বলছি না, কিন্তু হ্যাঁ এটা আমি জানি প্রোটোকল। আপনি আসার আগে প্রণজিৎ সাহা ছিলেন, তখন থেকে কিন্তু নিয়মিত শ্রোতা এবং দর্শক। অবশ্যই আপনাদের যখন হাউস ভাঙ্গা হয়েছে তখন থেকে আমি কারোর নাম বলছি না, আমি জানি প্রোটোকল। এইসব যদি দালালদেরকে যদি আপনারা এত টাইম দেন, এরকম দিবেন না।
আপনারা নিরপেক্ষতা বজায় রাখুন বা ধন্যবাদ। আমি বলবো যে দেখুন এগুলি যারা মানে টপিক যেটা আগামী লক্ষ্য এবং উদ্দেশ্য এগুলি দেখুন রাজনীতিতে এগুলি হয় ত্রিস্তর পঞ্চায়েত আপনাদেরকে প্রায় সময় কিন্তু কল করি, সপ্তাহে ওরা 2-3 দিন আমি কল করি। তো যারা বলছেন এটা অবশ্যই সত্য হবে, কারণ মানে এই নির্বাচন এটা তো সাধারণ, এটা তো হাতের মুঠি থাকে, সারা ভারতবর্ষের এটা নিয়ম আছে যে মানে কেন্দ্রে বা রাজ্যে যে শাসক থাকে ত্রিস্তর পঞ্চায়েত বা যে লোকাল বডি নির্বাচন কিন্তু শাসকের আপনি থাকে। আর অন্যটা দেখবেন এইগুলোকে ক্যালেন্ডার করে হাতের মুঠে কবজা করে এরকম আনে যে কোনো রাজনীতি করবে। হ্যাঁ, উত্তরে 29 জেলা আছে বলছেন তারা বিরোধী এবং এই আপনার জেলা যে সভাপতি ওনাদের কিন্তু দেখুন ওনাদের একটা দাপট পূর্বের থেকে আমরা ছোটবেলা থেকে দেখতাম। ওনাদের একটা দাপট আছে, আলাদা ভোট ব্যাংক আছে। হ্যাঁ, বদরুজ্জামান মহাশয় ওনারা কিন্তু একদম যে যা বলবে তাই করতে পারে। শুধু বিরোধী সিনহা একবার হেরেছিলে 18-তে, আবার দেখুন উনি জিতছে লাভ করেন, কারণ ওনাদের একটা কি বলবো জাতিগত বা মানে উনি কাজ করেছেন, যেমন পঞ্চায়েত মন্ত্রী ছিলেন, কাজ করেছেন, যথেষ্ট করেছেন। এখনো কিন্তু ওনাকে কিছু করার কোনো ক্ষমতা থাকে না, অনেককে অনেক কিছু করতে পারে কিন্তু ওনাকে পারে না। এবং বদরুজ্জামান মহাশয় উনিও কিন্তু দাপুরের সঙ্গে কাজ করছেন কৈলাসহর মানে বিরোধী টাকা সত্ত্বেও কিন্তু জনগণের জন্য কাজ করে যাচ্ছে। ওনারা যদি মনে করেন যে ব্লক বন্ধ করার ঘোষণা দেন, প্রশাসন না দিল্লি থেকে আর্মিও মানে প্রেরণ করা হয়, ওনাদেরকে কিন্তু দমাতে পারবে না, এটা মোটামুটি নিশ্চিত। কারণ আমি ছোটবেলা আমি অন্য কোনো জেলা থেকে বলছি, হ্যাঁ এটা আমি দেখছি ওনাদের জনসমর্থন প্রচন্ড আছে। বাইরে দেখবেন শাসক দলের সব উঠে আছে, কিন্তু ভিতরে দেখবেন সব ওনাদের সঙ্গে। যাই আমি বলবো 12 তারিখে আর লক্ষ্য রাখবেন 12 তারিখ তো 70-80% ভোট মানে বিনা প্রতিনিধি জয়ী হয়ে গেছে। মানে যেগুলি এখন আছে এই মনে করুন 12 তারিখ হবে, এরা মনে করুন 11টা-12টার ভিতরে আউট হয়ে যাবে। আপনারা প্রখর দৃষ্টি রাখবেন, আর ওইসব দালালকে আপনারা লাইভে এবং আপনারা প্রত্যেকেই জানেন যে এই নির্বাচন হোক নানা বিষয় নিয়ে হোক, আমরা যখন আপনাদের প্রতিক্রিয়া গ্রহণ করি তখন আমরা কয়েকটি বিষয় সেখানে জানার চেষ্টা করি। চারদিক থেকে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। আমরা সেদিক থেকে বলছি রাজ্যের আপামর জনগণ, রাজনৈতিক দল এবং বিভিন্ন প্রতিষ্ঠান যারা সরাসরি আছেন তারা প্রত্যেকটি নির্বাচন কেন্দ্রিক ভাবনা থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, বলছিলাম যে আলুর বাজার এখন 50 টাকার উপর ছুঁই 50 টাকা হয়ে গেছে আমাদের এখানে, কিন্তু আলুর বাজারের স্টোরগুলোতে যে কালো বাজারে চলছে 10 টাকা ধরে আলু কিনে 50 টাকা বিক্রি করছে। খাদ্য দপ্তর এখানে উপরে কি নিয়ন্ত্রণ নেবে? আমাদের কি লাঠি আছে, ভোটার আছে, লাঠি ভোটার আছে? আলু ব্যাপারে একজন আপনার 10 টাকা ধরে আলু কিনে 50 টাকা ধরে বিক্রি করছে, তাদের কোনো লাঠি আছে? তারা এতগুলো স্টোরে মাল রাখছে, খাদ্য দপ্তর যেন স্টোরগুলোকে একটু নিয়ন্ত্রণ করে আর কি, তাদের উপরে একটু দৃষ্টি দেখে যে তোমাদের কত বস্তা আলু আছে, কি আশেপাশে তোমাদের কি লাঠি আছে এত বস্তা রাখার, মার্কেটে কোনো আলু নেই। তারা সব জনগণ শুধু আপনার বাজারে গেলে আলুর দাম খায়, আলুর দামের বাজারে আগুন, সরকার তো কোনো নিয়ন্ত্রণ, শুধু ভোট নিয়ে সবাই পাগল, ভোট নিয়ে বন্ধ হচ্ছে, 24 ঘন্টা বন্ধ হবে, কিন্তু মানুষ তাদের জন্য একটা সুব্যবস্থা করুক না, ওটা না করে ওনারা শুধু বন্ধ নিয়ে বলছেন। বাজারে দুটো নিত্য প্রয়োজনীয় জিনিস ওটার দাম বেড়ে যাচ্ছে, ওখানে কোনো হাওয়া ঠিক নেই, শুধু যাদের ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার নিয়ে হাওয়া ঠিক হচ্ছে। আজকে বাজারে আলুর দাম 50 টাকা 60 টাকা তো হচ্ছে আমাদের এখানে, সবাই খাচ্ছে। বলছিলাম আলুগুলার স্টোরে যেন সরকার হস্তক্ষেপ করে, আলু স্টোর করতে, তার নামে কত বস্তা আছে, ওনাদের কাগজপত্র কি আছে ওটা যেন দেখে, উনি ঠিক ট্যাক্স দিচ্ছে না দিচ্ছে না, 10 টাকা করে আলু কিনে উনি 50 টাকা 40 টাকা বিক্রি করছে, ওটা যেন একটু সরকার দেখে, খাদ্য যেন এটা দেখে। বাস সমস্ত দপ্তর পুলিশগুলোকে দেওয়া হয়, তুমি দেখো তুই রাস্তা দাঁড়িয়ে গাড়ি ধরবে, পয়সা পাবে, সে না করে স্টোরগুলোতে হানা ধরবে। স্টোরে কতগুলো মাল আছে আলু স্টোরে, এটা দেখুক না, পেঁয়াজের দাম বাড়ছে, মুখের দাম বাড়ছে, স্টোরগুলোতে হামলা করো। আলু তো তখন একদম এক থেকে আপনার কালোবাজারে হচ্ছে, সবজি বাজারে যেটা ধরো 80 টাকা 90 টাকা 100 টাকা, কোনো নিয়ন্ত্রণ নেই।
ভোটটার প্রতি একটু নজর দিন সবাই, কারণ সবাই তো খায়। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? কে বলছেন? হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো বলছিলাম ত্রিস্তর পঞ্চায়েতের আগামী দিনের লক্ষ্য। আসলে তো ত্রিস্তর পঞ্চায়েতটা খুব সুন্দর ভালো জিনিস, গণবন্টন ব্যবস্থাটা। এই যে ত্রিপুরা রাজ্যের যে টাকা বাজেট হয়, এটি কিভাবে খরচ করবে, কি করবে, এই ত্রিস্তর পঞ্চায়েতের মাধ্যমে এগুলি কিন্তু ব্যবস্থা নেওয়া হয়, করানো হয়। এই কারণে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন করা হয়। কিন্তু আমার কথা হইলো ত্রিস্তর পঞ্চায়েত আমরা গত 5 বছরে দেখেছি ত্রিস্তর পঞ্চায়েত গণতন্ত্র ব্যবস্থা ভালো হয়নি। আর ভোট তো তারা সঠিকভাবে নির্বাচন করেননি, তারা সিলেকশনের মাধ্যমে চলে যায়। যদি সঠিকভাবে নির্বাচিত করে সেই পঞ্চায়েতটা গঠন করা হতো তাহলে আমার মনে হয় খুব ভালোভাবে চলতো। তারা কিন্তু সঠিকভাবে নির্বাচনও করেননি, মানুষকে ভোটে দাঁড়াতে দেননি। তো তারা কি করেন, তারার মধ্যে যারা মানে নেতৃত্ব বর্গ বলতে তারা বাচ্চা বাচ্চা যারে পারে, যার ক্ষমতা বেশি, যারা একটু গুন্ডামি ফান্ডামি করতে পারে, এই ধরনের লোক আইসা তারা করাই দেয়। যা ভালো লোক তারা না, তার মধ্যে দেখা গেল যে নির্দল দাঁড়িয়ে যা, কারণ দলের লোক পছন্দ করে না, নির্দল দাঁড়িয়ে যা। তাদের পার্টির সংগঠনটাই কিন্তু এরকম চলছে উগ্রবাদীর মতো। পার্টির সবাইকে নিয়ে যদি একটা প্রতিনিধি তৈরি করতো তাহলে কিন্তু কেউ আর নির্দল দ্বারা জড়িয়ে, তাদের প্রতিনিধি তৈরি যে করে তারা উগ্রবাদীর মতো, তারা দলটা এরকম। সেভাবে কিন্তু আপনি কি আশা করতে পারেন এই পঞ্চায়েতের আগামী দিনের লক্ষ্য ভালো হবে? বিগত 6 বছর আমরা দেখছি যদি ভালো হতো তাহলে গ্রামের রাস্তার জন্য উপজাতি বা জাতি উপজাতি সব অংশের মানুষ এসে রাস্তার মধ্যে আন্দোলন করে, রাস্তার জন্য, রাস্তার কাজ হয়নি, রাস্তা ভাঙ্গা, জলের জন্য আন্দোলন করে, জল পায়নি, ওরা খাওয়ার জল পায়নি, কারেন্টের বিদ্যুতের জন্য আন্দোলন করে, ভালো বিদ্যুৎ পায়নি তারা, প্রায় সময় বিদ্যুৎ থাকে না গ্রামের মধ্যে, স্কুলের জন্য আন্দোলন করে, স্কুলে মাস্টার থাকে। এই সমস্ত আন্দোলন থেকে ত্রিপুরা রাজ্যের মানুষ কি বুঝতে পারে, গণবন্টন ব্যবস্থা ভালো হচ্ছে না। ত্রিস্তর পঞ্চায়েত নামই পড়েছে, তার নামেই তারা চলছে, কিন্তু তাদের ব্যবস্থাপনা একেবারেই ভালো নয়। তাহলে সেই জায়গাতে আমি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আহ্বান রাখবো যে উনি যাতে সেই দিকে লক্ষ্য রাখেন। এই যে পঞ্চায়েত নির্বাচন তো ভালো করলেন না, কিন্তু যেই লোকগুলো এসেছে ওরা কি সঠিকভাবে কাজ করেন না করেন না, লুটে পাটে খাচ্ছেন, এগুলি কিন্তু লক্ষ্য রাখার দরকার। মুখ্যমন্ত্রী তদন্ত নেওয়ার দরকার। আর সাধারণ মানুষদের এগুলি তদন্ত রাখবে কি? সাধারণ মানুষের যদি কেউ কথা কথারে মায়ের দিক শিক্ষার উপরে কোনো অংশ করেনি, বাংলাদেশের মতো অবস্থা নেই। সেই তো কথার কথা একটাই জিনিস লাগে, বাংলাদেশের মতো যদি ত্রিপুরাটা হয়ে যায় তো বাংলাদেশের মতো হয়ে যাব। মানুষকে যদি মানুষ বললে গণ্য না করে, ব্যবহার খারাপ করে, ভালো সব ব্যবহার দিয়ে মানুষের লোকে না চলতে পারে, তখন কিন্তু গণরোষ তৈরি হয়। ত্রিপুরাতে এমন দিন চলে আসবে যদি এরকমই চলতে থাকে, সামনের দিনে গণরোষ তৈরি হবে। মানুষ দেখেন খারাপ দিককেই যারা বিজেপি করে তারাই কিন্তু এক সময় চলে আসবে। বিজেপি কিন্তু সব বিজেপি কিন্তু খারাপ না। বিজেপি দলটার মধ্যে যারা গিয়েছে দেখেন কিছু বামপন্থী থেকে গিয়েছে, কিছু কংগ্রেস থেকে গিয়েছে, তো তারার মধ্যে সবাই কিন্তু খারাপ নাই, একটা অংশ খারাপ আর ম্যাক্সিমাম তো ভালো থাকবো। মানুষ তো সবাই খারাপ থাকলে পৃথিবীটা কিভাবে চলছে? চলে যারা ভালো তারা ভালো কাজে চাইবে, তখন তারা কি করবো? বিজেপির দলের নেতৃত্বের যে কাজগুলি পছন্দ যখন হচ্ছে না, তারা আবার চলে ফিরে আসে গণ আন্দোলন করবে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো,
নির্বাচন কমিশনের আসন্ন নেতৃত্ব পঞ্চায়েতে ভবানীপুরে 1 নম্বর 5 নম্বর 2 নম্বর রিপোর্টিং এর দাবি করব বন্দে মাতরম ছাপ্পা বোর্ডের প্রতিবাদে আন্দোলন চলবে ছাপ্পা বোর্ডের আন্দোলনের প্রতিবাদ চলবে রিপোর্টিং করতে হবে ভবানীপুরে 1 নম্বর 5 নম্বর ওয়ার্ডে রিপোর্টিং করতে হবে ভবানীপুরে 1 নম্বর 2 নম্বর 5 নম্বর ওয়ার্ডে রিপোর্টিং করতে হবে ভবানীপুরে 1 নম্বর 5 নম্বর ওয়ার্ডে রিপোর্টিং করতে হবে ছাপ্পা বোর্ডের প্রতিবাদে আন্দোলন চলবে। গতকালকে ত্রিপুরার যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সেখানে অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে শাসক দল সম্পূর্ণ পরিকল্পিতভাবে উদয়পুর মহকুমার প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ভোট কেন্দ্র দখল করে গণহারে সেখানে ছাপ্পা ভোট দিয়েছে। কাকরাবন বিধানসভা কেন্দ্রের আমাদের জেলা পরিষদের প্রার্থী নিত্যগোপাল সাহার উপর অপরিচিতভাবে আক্রমণ করা হয়েছে, গাড়ি ভাঙা হয়েছে এবং মোবাইল টাকা ছিনতাই করা হয়েছে। এবং কাকরাবন পঞ্চায়েত সমিতির আমাদের কংগ্রেস প্রার্থী রতীশ সুমের উপর সেখানে আক্রমণ করা হয়েছে। ওনাকে রক্তাক্ত অবস্থায় এলাকার সাধারণ মানুষ তুলামুড়া হাসপাতালে সেখানে ভর্তি করেছেন। আজকে আমরা জেলা কংগ্রেসের একটা প্রতিনিধি দল আমরা এসেছি রতীশ সুমকে সেখানে দেখার জন্য তুলামুড়া হাসপাতালে। ওনার স্বাস্থ্যের খবর নিলাম, উনি এখন খুব খারাপ অবস্থায় আছেন। আমরা বলেছি ওনাকে ভালো চিকিৎসার জন্য জেলা হাসপাতালে যাওয়ার জন্য। কি বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আসলে তো সত্যি কথা যেটা, এটা হলো বিজেপির কোনো লোক ছিল না ত্রিপুরার। কংগ্রেস এবং সিপিএম এর থেকে আসা দুষ্কৃতিকারীরা, আমি ওদেরকে দুষ্কৃতিকারী বলবো, ওরা এসে এই বিশেষ করে বিজেপির নেতৃত্বের আরো উৎসাহী হয়ে তারাও উৎসাহ জোগাড় করছেন, এই ধরনের নির্বাচন করাচ্ছেন। এটা করছে বলে বা নির্বাচন কমিশনকে দোষ দিয়ে লাভ হবে না, কারণ নির্বাচন কমিশন টিসিএস আইএস অফিসার তাদের মাথায় কটা ইয়ে আছে, গাড়ে কটা মাথা আছে যে তারা তাদের সুবিধা মতো কাজ করবে। তারা তাদের বিজেপি দলের নেতা মন্ত্রীদের কথা মতো কাজ করতে হবে, এই যে অবস্থা। তবে হ্যাঁ, এই যারা এখন এগুলি করছে কংগ্রেস বামফ্রন্টের কর্মী বিজেপি সেজে, এই বৈষ্ণব সকলও একদিন এমন জায়গায় যাবে, তারাও একদিন হায় হায় করে, কারণ মানুষ লক্ষ্য করছে, বিরক্ত হচ্ছে, এটার একটা ফল আছে। এটাই আমার বক্তব্য। নমস্কার। এবং আমরাও বলছি যে এই নির্বাচন নিয়ে গতকালও কথা হয়েছিল, আপনাদের দারুণ অভিজ্ঞতার কথা আপনারা অনেকেই বলেছেন। যেহেতু প্রত্যেকটি নির্বাচন প্রায় প্রত্যেকের কাছেই গুরুত্বপূর্ণ, প্রায় প্রত্যেকের কাছে বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ, এবং সেদিক থেকে বলা যেতে পারে যে হ্যাঁ, সাধারণ মানুষ তার মতন করে ব্যাখ্যা দেবেন, যারা শাসক আছেন তারা তাদের মতন করে ব্যাখ্যা দেবেন, যারা বিরোধী আছেন তারা তাদের মতন করে ব্যাখ্যা দেবেন। নির্বাচন মানে সেটা একটা দারুণ অভিজ্ঞতা প্রায় প্রত্যেকের কাছে। ভোটাধিকার প্রয়োগ করার বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, এবং কোনো না কোনোভাবে বলা যেতে পারে যারা আমাদের সঙ্গে থাকে নিয়মিত কথা বলেন তারা অনেকে বলবেন যে এই অনুষ্ঠান থেকে আমরা শুধু ভাবনায় বিশ্বাস করি, কিছু ভাবনা আমরা শেয়ার করি বা বলে থাকি। নিশ্চয়ই আমরা তো কোনোভাবে কোনো নির্ণায়ক শক্তি নই, এবং কোনোভাবে আমরা কোনো নির্ণয় করতে পারি না কোনো দিকে, আমরা কোনো নির্ণায়ক শক্তির ভূমিকা নিতে পারি না। নমস্কার, কে বলছেন? আমি চারিগ্রাম থেকে বলছি। হ্যাঁ বলুন। পঞ্চায়েত ব্যবস্থা আগামী দিনের ভবিষ্যৎ। আমরা আগামী দিনের ভবিষ্যৎ তো আমরা 2019 পঞ্চায়েত নির্বাচনে দেখছিলাম, যখন সিলেকশনে তারা হয়ে গেল, বিরোধীরা দাঁড়াইতে পারলো না, তাই দেখলাম ভবিষ্যৎটা দেখছি। এবারও দেখেন, যদি ভবিষ্যতেই ভালো করার চেষ্টা করত, মাননীয় মুখ্যমন্ত্রী একটা টিভি করেছিল যে আমাদের 100% পঞ্চায়েত ছিলাম, সেই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে যে আস্ফোরণ হইলে আর নির্বাচন যখন হইলে শাসক দলই পঞ্চায়েত দখল করলো, 1-2টা সিট করে থাকলো হইলে, যখন বিরোধী থাকবে তখন পঞ্চায়েতে প্রধান মেম্বাররা কাজ করতে বিরোধীর দিকে লক্ষ্য রাখবো, বিরোধীরা যে যেগুলা ভুলগুলা ধরে তুলবো। কিন্তু সেইটার সাথে না করতে পারে, যার ফলে মাননীয় মুখ্যমন্ত্রী বলছিল আমাদের 100% লাগবো।
100% করতে গিয়ে দেখা গেল মানুষকে নির্বাচনে দাঁড়াইতেই দিল না। যতটুকু দাঁড়াইলো অনেকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে, অনেকে ভোট কেন্দ্রে যাইতে পারছে না। আমরা ধনপুরের অবস্থা দেখলাম, তারপর বিলোনিয়ার অবস্থা দেখলাম। কিন্তু এই কইরা এখন আমাদের পাশাপাশি দেশ একটা বাংলাদেশ, এই একতার কারণে আজকে অবস্থাটা কোন জায়গায় গেছে। আমরা এই জায়গায় ভাবনা আছি যে আমাদের ত্রিপুরা রাজ্যেও এরকম অবস্থা হয়, এই ভাবনায় আছি এই একতন্ত্র শাসন ব্যবস্থার কারণে। তা আমরা আবেদন রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এইবারে যে তিস্তর পঞ্চায়েত, এই তিস্তর পঞ্চায়েত আমার মনে হয় গতবারের থেকেও আরো লুটপাটের সম্ভাবনা আছে। তবে তাই যাতে এটার দিকে লক্ষ্য রাখে, একটা যাতে সুন্দরভাবে পঞ্চায়েত গুলা গঠন করে মানুষের পরিষেবাটা যাতে দেয়। মানুষ দেখেন, আমরা দেখলাম পটল জলধারা নামে কোটি কোটি টাকা ব্যয় করলো, কিন্তু মানুষ কিন্তু জল পাইতেছে না, কারোর বাড়িতে জল যায় না। এই যে টাকা নষ্ট হলো, কার টাকা? কিংবা ভারতবাসীর টাকা, আমরার টাকা। এই যে যদি কাজে না লাগে এই টাকা নষ্ট করার কোনো অর্থ নাই। অর্থহীন টাকা নষ্ট করা, এটা নিয়ে লুটপাটের লেখা, আর অন্য কিছু না। যার ফলে আমরা আপনারা মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো এগুলো দৃষ্টি দিয়ে দিকটা মানুষের কাজ কল্যাণে কাজ করুক, গরিব মানুষের কল্যাণে একটুকুই বলা রেখে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? দাদা, আমি উদয়পুর থেকে দেবতা বিশ্বাস। হ্যাঁ বলুন। একটু টিভির সাউন্ড আসছে, একটু দূরে থেকে কথা বলুন। আগামী দল উদ্দেশ্য আমি বলবো, লক্ষ্য উদ্দেশ্য আমি বলবো তীর্থ বুথ। আগামী লক্ষ্য উদ্দেশ্য আমাদের ভারতীয় জনতা পার্টি একটু লক্ষ্য, একটু উদ্দেশ্য সবকা সাথ সবকা বিকাশ, এই মধ্যে ভোট হবে। কারণ যারা বিরোধী ব্লেম করেছে যে ভারতীয় জনতা পার্টি যে কংগ্রেস পার্টিদের দিতে দেয়নি, বাধা দিয়েছে, মিথ্যা ব্লেম। আমরা তো সবাইকে আহ্বান করেছি সবাই ভোট দেওয়ার জন্য, প্রার্থী দেওয়ার জন্য। তারা দিতে পারেনি, আমরা চাই সবকা সাথ সবকা বিকাশ। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এর মধ্যে আমরা বিশ্বাসী। আগামী যে ইলেকশন সেটা ওইটাই মূল্য হবে, সবকা সাথ সবকা বিকাশ। এটা কংগ্রেস গভর্নমেন্ট না, এটা সিপিএম গভর্নমেন্ট না, এটা হলো গিয়া সবকা সাথ সবকা বিকাশের গভর্নমেন্ট। আমি আপনার মাধ্যমে ত্রিপুরাবাসী যারা কংগ্রেস সিপিএম করে তাদের উদ্দেশ্য করে বলছি, আমরা চাই সবকা সাথ সবকা বিকাশ। যা কোনদিন ত্রিপুরাতে না কংগ্রেস গভর্নমেন্ট না 25 বছরের সিপিএম গভর্নমেন্ট করেনি, কিন্তু তা আমাদের প্রধানমন্ত্রী করে দেখিয়েছে। অল ইন্ডিয়াতে দেখিয়েছে সবকা সাথ সবকা বিকাশ কিভাবে করতে হয়। আপনার নিউজ চ্যানেলের মাধ্যমে আমি প্রতিদিন ফোন করি, ওই সমস্ত কংগ্রেস সিপিএম যারা আছে তাদের উদ্দেশ্যে তাই বলবো আগামী ইলেকশন সবকা সাথ সবকা বিকাশ এর মধ্যেই উঠে হবে। আর কিছু? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? দাদা, আমি
আবারও বলছি দেবব্রত বিশ্বাস, আপনি প্রায় সময়ে যখন নিজস্ব মত বিনিময় আপনার লাইন কেটে কেন দাদা? কেন দাদা বলুন তো দেখি আপনি। আমরা একটা নির্দিষ্ট সময় কথা বলতে চাই, কারণ অনেকে অপেক্ষা করেন। কারণ অনেক মানুষের তো কথা অনেক শোনেন। আমি যখন বলি তখন আপনি ফোনটা কেটে দেন কেন? কেন দাদা? আপনি কথা বলছেন তো, কথা বলুন। কথা বলা তো শেষ হয়নি, আপনি এর আগে ফুটে দিয়েছেন। আপনি আপনার আগে যে সাংবাদিক ছিল টিভি 24-এ, সে প্রতিনিয়ত প্রত্যেকটা কথা উত্তর দিত, আপনি কেন দেননি? কেন দেননি আপনি? আপনি শুধু একটা দল, শুধু দুটো দল কংগ্রেস হয়ে কাজ করছেন। আপনি সাংবাদিক না, ওই জন্য আপনি সাংবাদিক না। আপনি যদি আমরা কেস করেন আমরা আওতায়, আপনি একটা দলের দুটো দলের পক্ষ হয়েছে না, আপনি নিউজ করেন, বন্ধ করুন এটি। আপনার মধ্যে অনেক সাংবাদিক আছে, তারা নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমাদের রিপোর্ট, এবং সেখানে আমরা গিয়ে দেখি মুখ্যমন্ত্রী রিপোর্ট দিয়েছে একটা ধর ছেলে এখানের এই লাইনম্যান সেই বন্ধ করেছিল, এবং আরও 10 জনের সাক্ষী দিয়েছে, তাদের অফিসেরই রিটার্ন দিয়েছে যে এই প্রসিডিংটা করিয়েছে, গ্যাং নামিয়েছে, আমরা বাধা দেওয়া সত্ত্বেও। পরবর্তী সময় তার নামে কেস হয়েছে এবং তাকে সাইকুমারি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কালকে আমি যখন বক্স আসতে শুরু করলো স্ট্রং রুমে, বৈদ্যনাথ মজুমদার স্মৃতি ইলেকশনের যে স্কুলের স্ট্রং রুমে যখন করলো, বাইরে আমরা বসাচ্ছিলাম, ওই ছেলেটা এখানে ইলেকট্রিকের দায়িত্ব পেয়েছে মনে হয়, এবং সেখানে দেখা যায় 1 ঘন্টা লোডশেডিং ট্রায়াল করেছে। আগামী 12 আগস্ট, এবং এই সময়ের মধ্যে রাজনৈতিকভাবে চর্চা চলবে, রাজনৈতিকভাবে কথোপকথন থাকবে। প্রায় প্রত্যেকে যেভাবে ব্যাখ্যা করেন ঠিক সেভাবে ব্যাখ্যা থাকবে। এবং এটাও বলা যেতে পারে যে যারা সাধারণ মানুষ বা যারা মনে করেন ভোটাররা আছেন, তারা তাদের মতন করে গ্রাম সরকার করার ক্ষেত্রে যারা জয়ী হবেন, দায়িত্ব পালন করবেন, তারা তাদের কতটা প্রত্যাশা পূরণ করতে পারেন সেই হিসাব বোধ হয়ে থাকবে। তার পাশাপাশি এও থাকবে যে কয়েকটি ক্ষেত্রে যে সমস্যার কথা বিভিন্ন সময় তুলে ধরা হয়, যে সমস্যার কথা জনগণ কাছে জনগণ সেখানে তুলে ধরেন, সেই সমস্যার সমাধান ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনী ব্যবস্থায় সরকারের প্রতিনিধি হয়ে যারা থাকবেন, ব্যবস্থাপনার প্রতিনিধি হয়ে যারা থাকবেন, তারা কতটা বাস্তবায়িত করতে পারে সেটা সময় বলবে। নমস্কার, কি বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নির্বাচন দিন হয়েছে, দেখেন তো 4টা-5টা করে ভোট দিয়েছে। হ্যালো, আপনার কথা শুনছেন, বলুন। আমাদের এখানে 5-6, 7টা-8টা করে ভোট দিয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন?
মিটিং ওনার কনফারেন্স সেলে অনুষ্ঠিত হয়। এখানে ভারতীয় জাতীয় কংগ্রেস, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং ভারতীয় জনতা পার্টির 2 জন করে জেলা স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং সেই মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রায় 10টা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্তর মধ্যে 9 নম্বর সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ততে গৌরনগর ব্লকের কোন পার্টির সাপোর্টার কোথায় অবস্থান করবেন সেই ব্যাপারে জেলা শাসক অল পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তটা গ্রহণ করেছে সর্বসম্মত করে। সেখানে বিজেপি এবং ত্রিপুরা মাতা সাপোর্টার্স অন দ্য ওয়েস্ট সাইড অফ বৈদ্যনাথ মজুমদার স্মৃতি স্কুল, স্মৃতি মেমোরিয়াল স্কুল, বৈদ্যনাথ মজুমদারের সেই মেমোরিয়াল হাসপাতালে স্কুলের পশ্চিম সাইটে স্কুলের পশ্চিম দিকে অবস্থান করবে। এখানে ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা মাতা দল এবং সেখানে আপনারা শুনলেন যারা রাজনৈতিক দলগুলোর তরফে যারা বক্তব্য রেখেছেন তাদের বক্তব্য শুনেছেন, বিভিন্ন জায়গায় অভিযোগ তোলা হয়েছে, সেই অভিযোগের কথা শুনেছেন। আগামী 12 আগস্ট গণনা এবং আগামীকাল পুনর্ভোটের পর সেদিক থেকে আপনারা সকলে সরাসরি কথা বলতে পারবেন, বিভিন্ন বিষয় নিয়ে হয়তো মতামত দিতে পারবেন। আমরা এতটুকু বলি যে প্রত্যেক দিন হয়তো এক একটি বিষয় সেখানে থাকবে, আর এক একটি বিষয়ের উপর আপনারা আলোচনা করবেন, আপনাদের প্রতিক্রিয়া দেবেন এবং রাত 9টা এবং 10টা দুটো লাইভ অনুষ্ঠানে আপনারা যে বিষয় থাকবে সেই বিষয়ে কথা বলবেন, আরও বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেবেন এই অনুষ্ঠান। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।